আচ্ছা, আজকে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে যে আমরা রিকম্বিনেন্ট ডিএনএর স্টেপগুলো দেখছিলাম। আজকে হচ্ছে পরবর্তী যে টপিকসগুলো আছে ওইগুলো একটু দেখব। আচ্ছা, একটা কথা বলছিলাম, যখন রিকম্বিনেন্ট ডিএনএ পড়তেছিলাম তখন একটা কথা বলছিলাম যে জিন ক্লোনিং। ঠিক আছে, ক্লোন করা মানে কি? কপি করা, হুবহু কপি করা। তাহলে জিন ক্লোনিং মানে বুঝতেছি আসলে জিনের একটা কি হবে, ক্লোন হবে, কপি হবে। তাহলে একটা জিনকে যদি অনেকগুলো কপি করা যায় তাহলে ওই সিস্টেমটাকে বলবো আমরা হচ্ছে জিন ক্লোনিং। ঠিক আছে, তাইলে এখানে লিখছে দেখো, একই জিনোটাইপ বিশিষ্ট একাধিক জীব বা জীবাংশকে কি বলা হয়? ক্লোন বলা হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাই হচ্ছে মোটামুটি জিন ক্লোনিং। জিন ক্লোনিং নিয়ে তেমন একটা কিছু লাগে না। এখন কথা হচ্ছে আমি কোন জিনটার ক্লোনিং করব। ঠিক আছে, অর্থাৎ আহ, আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে আমি কাকে জিন ক্লোনিং করব। ঠিক আছে, আসলে যেটার আমরা রিকম্বিনেন্ট করতে চাই বা উন্নতি সাধন করতে চাই, বা যে জিনটা খুবই লাভজনক বা আমার জন্য কল্যাণকর কিছু একটা করতে পারে, সেই জিনটাকে আমরা মেনলি হচ্ছে ক্লোনিং করি, যাতে একটা জিন থেকে অনেকগুলো আমরা এরকম একই রকম জিনটা পাই। তাহলে এখন আমি যে নির্দিষ্ট জিন, এটা আমার বাছাই করতে হবে। যে কোনো জিনিসের পুরো ডিএনএতে যে কোনো জিনিসের নির্দিষ্ট জিনটা তুমি কখনোই খালি চোখে বা ডিরেক্টলি কখনো তুমি এটাকে নির্দিষ্ট করতে পারবে না। তাহলে এটাকে তোমার নির্দিষ্ট করতে হবে। আর নির্দিষ্ট জিন কোনটা, যেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষ করতে পারে। মেনলি এটা আমরা প্রথম চ্যাপ্টারে পড়ে আসছি। যারা প্রোটিন তৈরি করতে পারবে সেটাই হচ্ছে সেই নির্দিষ্ট জিন। তাহলে এখন সেই প্রোটিন উৎপাদনকারী নির্দিষ্ট জিনটাকে আমার খুঁজে নিতে হবে। তাহলে এটা মেনলি হচ্ছে এটা তোমার ল্যাবের মধ্যে করা হয় অনেক, এটার অনেক ক্রাইটেরিয়া থাকে। এটা লাইব্রেরি তৈরি করা হয়, লাইব্রেরি করার পর ওইখান থেকে ক্যাটালগ করে করে একটা সিকোয়েন্স আছে, ওই সিকোয়েন্স অনুযায়ী এই নির্দিষ্ট জিনগুলোকে খোঁজা হয়। ঠিক আছে, আচ্ছা, তাইলে এখানে এখানে একটা কথা লিখছে দেখো, জিন ক্লোনিংয়ের জন্য জিনের উৎস। ঠিক আছে, অর্থাৎ এই যে জিনগুলো পাবো কোত্থেকে পাবো আমি? একটা কথা হচ্ছে ডিরেক্টলি ক্রোমোজোম থেকে ক্রোমোজোমকে খণ্ড করে ক্রোমোজোম খণ্ড থেকে আলাদা করা হয়, যেটা হচ্ছে একটা কথা বলছিলাম যে লাইব্রেরি, জিন লাইব্রেরিতে যেটা সংরক্ষিত থাকে। আর কিছু দেখা যায়, আমরা যখন ফার্স্ট চ্যাপ্টার পড়ছিলাম তখন রিভার্স ট্রান্সক্রিপশন একটা শব্দ সাথে পরিচিত ছিলাম। ওটা হচ্ছে কোত্থেকে করা হইতো? এমআরএনএ থেকে। ঠিক আছে, আমরা ট্রান্সক্রিপশনের উল্টা ঘটনা এটা। যখন আমরা ডিএনএ থেকে এমআরএনএ পাই ওটাকে বলতাম আমরা ট্রান্সক্রিপশন। বাট যখন আমরা আবার ওই এমআরএনএ থেকে ডিএনএ পাবো ওই জিনিসটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। তাহলে আমি আবার এমআরএনএ থেকে একটা সুনির্দিষ্ট একটা এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে ওই নির্দিষ্ট ডিএনএটা আমরা পাবো যেখানে জিনটা থাকে। দেন হচ্ছে আরেকটা পয়েন্ট হচ্ছে, যেটা হচ্ছে ল্যাবের মধ্যে যেটা অর্গানিক কেমিস্টগণ ডিএনএ খণ্ডকে তারা বিশেষ প্রক্রিয়ায় তৈরি করে, এটা হচ্ছে কৃত্রিম। ঠিক আছে, আচ্ছা, একটা কথা ছিল পিসিআর। পিসিআর এর মেন ফর্মটা হচ্ছে, ফুল ফর্মটা হচ্ছে পলিমারেজ চেইন রিয়েকশন, যেটা আমরা রিকম্বিনেন্ট ডিএনএতে কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি কিনা সেটার জন্য আমরা পরীক্ষা স্বরূপ এটা করা হয় বলেছিলাম। আবার এই পিসিআর এর মাধ্যমে তুমি আবার জিনকে ক্লোন করতে পারবা। ঠিক আছে, এই জিন ক্লোনিং, আচ্ছা, ওই পরীক্ষাটা আসলে কিভাবে করা হতো? পিসিআর এর মাধ্যমে তার বহিঃপ্রকাশ মূল্যায়ন। যদি পিসিআর এর মাধ্যমে সে জিনের ক্লোনিং হয় তাহলে বুঝতে হবে সে রিকম্বিনেন্ট ডিএনএটা ঠিক আছে। আর তুমি যদি চাও না ডিরেক্টলি আমি জিন ক্লোন করব, তাইলে তুমি পিসিআর পদ্ধতি ডিরেক্টলি ইউজ করে কি করতে পারবা? জিন ক্লোন করতে পারবা। তাইলে এটা হচ্ছে আসলে একটা খুব ফাস্টেস্ট একটা পদ্ধতি, যেটাতে তোমার প্রথমে আমরা এটা অনেকটা জিনিসটা হচ্ছে যেহেতু আমরা জিন ক্লোনিং আলটিমেটলি ডিএনএ ক্লোনিং করা, এটা অনেকটা কার মতো? আমরা ডিএনএ রেপ্লিকেশন পড়ে আসছি, ওই ডিএনএ রেপ্লিকেশনের মতোই। প্রথমে এক সূত্রক খুলতো, দেন ওইখানে প্রাইমার বসতো, দেন ওই বরাবর সূত্রক বরাবর একটা কপি তৈরি হয়ে যেত। সেমভাবে এই জিনিসটা পিসিআর পদ্ধতিতে ঘটে থাকে। প্রথমে তুমি, আমরা জানি ডিএনএ হচ্ছে দ্বিসূত্রক। ঠিক আছে, তাহলে এই দ্বিসূত্রক ডিএনএকে একটা এক সূত্রক আমার
প্রথমে পরিণত করতে হবে, কারণ একটা সূত্রকে ধরে আরেকটা সূত্র তৈরি হবে, তখনই না কপি তৈরি হবে। ঠিক আছে, তাহলে আমার ডিএনএ দ্বিসূত্রক ডিএনএটাকে প্রথমে এক সূত্রকে কনভার্ট করতে হবে, অর্থাৎ সূত্রকে আলাদা করে ফেলতে হবে আর কি। তাহলে এটা বলা হচ্ছে 90°C তাপমাত্রা এটাকে এক সূত্র করা হয়। দেন হচ্ছে আমরা জানি ডিএনএ দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে 5' প্রান্ত আর একটা হচ্ছে কি 3' প্রান্ত। ঠিক আছে, আর 5' থেকেই শুরু হয়, তাহলে 5' প্রান্তে আমার একটা প্রাইমার যুক্ত করতে হবে। ঠিক আছে, প্রাইমার মানে হচ্ছে যেটা তোমার নতুন একটা সূত্রক তৈরি করে দিবে। তাহলে ওই প্রাইমারটা আমি ডিএনএ ওইখানে 5' প্রান্তে যুক্ত করব। দেন ওই প্রাইমারটা আরেকটা নতুন সূত্রক তৈরি করে দিবে। এভাবে দেখা যায় খুব কম সময়ের মধ্যে অনেকগুলো কপি তৈরি হয়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে পিসিআর বা পলিমারেজ চেইন রিঅ্যাকশন। ওকে, দেন এখানে আরেকটা পয়েন্ট বলতেছে বিভিন্ন প্রকার ক্লোনিং। ঠিক আছে, ক্লোনিং আবার দুই ধরনের ক্লোনিং আছে, একটা হচ্ছে ডিএনএ ক্লোনিং, যেটা এখন বলে ফেলছি আমি। ডিএনএ ক্লোনিংটা আবার রিকম্বিনেন্ট ডিএনএ করে করা যায়। আমরা দেখছিলাম ওই ডিএনএটা যখন একটা ব্যাকটেরিয়ার প্লাজমিডের মধ্যে দিতাম, দেন আবার ব্যাকটেরিয়ার মধ্যে স্থাপন করতাম, ওইটার কপি তৈরি হতো। ঠিক আছে, এটা হচ্ছে ডিএনএ ক্লোনিং। আর আরেকটা আছে রিপ্রোডাক্টিভ ক্লোনিং। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে এখানে জনন পদ্ধতিটা কি থাকবে, মানে ক্লোন মানে কপি, তাহলে তুমি জনন পদ্ধতির মাধ্যমে একটা জিনিসের কপি করলা, কপি হলো, এটাই হচ্ছে কি রিপ্রোডাক্টিভ ক্লোনিং। তাহলে এটার উদাহরণস্বরূপ বলা যায় একটা ডলি নামে একটা ভেড়ার বাচ্চা জন্ম হয়েছিল, যেটা হচ্ছে দাতাস, যে অর্থাৎ একটার ভেড়ার স্তন গ্রন্থি থেকে একটা কোষ নেওয়া হয়েছিল। ঠিক আছে, দেন এটার কোষটা তো আমরা জানি কোষের আবাদ মাধ্যম করে এটার সংখ্যা বৃদ্ধি করা যায়, করা হলো। পরে দেখা গেছে আরেকটা ভেড়ার ডিম্বাণু কোষ। ঠিক আছে, ডিম্বাণু কোষের যে নিউক্লিয়াসটা ওইটা সরায়ে ওই যে স্তন গ্রন্থি থেকে আরেকটা ভেড়ার স্তন গ্রন্থি থেকে যে কোষটা নেওয়া হয়েছে তার নিউক্লিয়াসটা সেখানে স্থাপন করা হয়েছে। তখন দেখা যায় যে ভেড়াটা জন্ম নিছে সেটা হুবহু কার মতো হয়েছে, ওই যে প্রথম যে দিছে, অর্থাৎ যার যে ভেড়ার স্তন গ্রন্থি থেকে কোষটা নেওয়া হয়েছিল সেই ভেড়ার হুবহু কপি হয়ে হয়েছে। তাহলে এটাই হচ্ছে রিপ্রোডাক্টিভ ক্লোনিং। ঠিক আছে, আচ্ছা এবার আসো জীব প্রযুক্তির ব্যবহার। খুবই খুবই ইম্পর্ট্যান্ট, এমসিকিউর জন্য বলো বা সিকিউর জন্য বলো, অর্থাৎ আমরা পড়তেছি জীব প্রযুক্তি, এখন এই জীব প্রযুক্তিটার উদ্দেশ্যটা কি, বা এই জীব প্রযুক্তি কোথায় কোথায় ইউজ হচ্ছে, আমি কি যে কোনো একটা কাজে কি ইউজ করতে পারবো? অবশ্যই সেই কাজে আমি জীব প্রযুক্তি ইউজ করতে পারবো যে কাজটায় আমার তোমার সবার কল্যাণ হবে। ঠিক আছে, তাহলে কৃষিক্ষেত্রে অবশ্যই বেশি ইউজ আছে জীব প্রযুক্তির। তাহলে একটা কথা বলছিলাম যে ট্রান্সজেনিক উদ্ভিদ। ঠিক আছে, তাহলে ট্রান্সজেনিক মানে কি ছিল, একটা গাছের বা উদ্ভিদের মধ্যে যদি একটা ব্যাকটেরিয়া বা অন্য যে কোনো কিছুর জিনকে নিয়ে আমি ওই গাছের মধ্যে দিই, তখন ওই গাছের জেনেটিক্যালি একটা পরিবর্তন ঘটবে, তখন ওই উদ্ভিদটাকে আমরা বলবো হচ্ছে ট্রান্সজেনিক উদ্ভিদ। তাহলে এখানে একটা কথা লিখছে দেখো, আমেরিকান তুলা গাছে পোকার আক্রমণের ফলে প্রতি বছর বিপুল পরিমাণ উৎপাদন হ্রাস পেত। তাহলে আমরা একটা বিটি নামে একটা ব্যাকটেরিয়া পড়ছিলাম, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। এই যে খেয়াল করো এখানে আছে ব্যাসিলাস, আমি মার্ক আপ করতেছি, ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক যে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়াটার মধ্যে একটা প্রোটিন থাকে, যে প্রোটিনটা হচ্ছে পোকামাকড়ের জন্য বিষের মতো। তাইলে আমি এই ব্যাকটেরিয়ার এই প্রোটিন তৈরি প্রস্তুতকারক যে জিনটা, ওই জিনটাকে যদি নিয়ে আমি এই উদ্ভিদের মধ্যে দিতে পারি, এই উদ্ভিদের জিনের মধ্যে সংমিশ্রণ করাতে পারি, তখন দেখা যাবে ওই গাছটার মধ্যেও ওই প্রোটিনটা তৈরি হবে, ফলে পোকামাকড়ের আক্রমণ থেকে এই উদ্ভিদটা রক্ষা পাবে। তো সেম ঘটনা হচ্ছে এখানে হয়েছে, যার ফলে আমি ওই উদ্ভিদটাকে কী বলতে পারতেছি, ট্রান্সজেনিক উদ্ভিদ। তাহলে এখানে কিছু কথাবার্তা লিখছে, ট্রান্সজেনিক উদ্ভিদের ফলে কী কী সুবিধাটা হচ্ছে সেটাই লিখছে, এটা পড়ে নিবা। দেন আরেকটা পয়েন্ট হচ্ছে আগাছা নিধনকারী পদার্থ সহনশীল উদ্ভিদ। এটা কি আমরা জানি, নর্মালি আগাছা উঠে ফসল ফলা দিতে আগাছা উঠে, আগাছা জমি নষ্ট, ফসল নষ্ট করে। এখন আগাছা তো আমার কি করতে হবে, নিধন করতে হবে। তাহলে একটা পদার্থ আছে যেটার নাম হচ্ছে গ্লাইকোসাইড। তাহলে এই গ্লাইকোসাইডটা কি করে,
জমিতে যখন ফসল হয়, ফসল হওয়ার পর যে আগাছা হয় তাকে আমি নিধন করার জন্য এই গ্লাইকোসেটটা দেওয়া হয়। তো বলা হচ্ছে গ্লাইকোসেটটা এতই মারাত্মক যে ৭৮টা যদি আগাছা থাকে তার মধ্যে ৭৬টা এসে ধ্বংস করতে পারে। তাহলে খুবই ডেঞ্জারাস। তো দেখা যায় আগাছা নিধনের সাথে সাথে এটা ফসলেরও কি করতে পারে, ক্ষতি করতে পারে, যেটা তোমার খেলেও সমস্যা হতে পারে। তো এখন আমার এমন একটা প্রসেস করতে হবে যাতে আগাছাও মরে, আমার ফসলও নষ্ট না হয়। ঠিক আছে, তাহলে এটা করার জন্য আমার কি করতে হবে, এমন একটা ব্যাকটেরিয়া নির্বাচন করা হলো যার একটা এনজাইম এই যে গ্লাইকোসেট, অর্থাৎ এই যে ফসল আমার বাইরে থেকে যদি আর কি দিতে না হয়, গ্লাইকোসেট দিতে না হয়, সেজন্য এই গ্লাইকোসেটটাকে ভেঙে ফেলে এই এনজাইমটা, তার মানে আগাছাকে ভেঙে ফেলে, আগাছার মধ্যে যে গ্লাইকোসেট ওই গ্লাইকোসেটটা ভেঙে দেয়। তাহলে এর যে জিনটা, ব্যাকটেরিয়ার জিনটা যদি আমি ওই ফসলের মধ্যে দিয়ে দিই, ঠিক আছে, মানে অর্থাৎ ফলাদির মধ্যে যদি দিয়ে দিই, তখন দেখা যাবে, আচ্ছা সরি আমি এখানে একটা কথা মিসিং হয়ে গেছে। এখানে গ্লাইকোসেট ভাঙ্গা বলতে বোঝাচ্ছে আসলে, অর্থাৎ মনে করো ফসলটা তো ওই যে গ্লাইকোসেট আমি পদার্থটা দিচ্ছি হচ্ছে আগাছা মারার জন্য, তো এটাই বলছি যে গ্লাইকোসেটটা আগাছা মারার পাশাপাশি ফসলকে নষ্ট করতেছে। তাইলে ফসলের মধ্যে যদি আমি একটা প্রোটেকশন দিয়ে দিই যে গ্লাইকোসেটটাকে প্রতিরোধ করবে, তাহলে ওই গ্লাইকোসেটটা ফসলের আর কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে এমন একটা ব্যাকটেরিয়ার একটা নির্বাচন করা হলো যার একটা এনজাইম এই গ্লাইকোসেটকে ভেঙে দিতে পারে। তাহলে আমি এই ব্যাকটেরিয়ার যে এনজাইমটা তৈরি হচ্ছে তার জিনটা যদি নিয়ে যদি আমি ওই ফসলি আবাদ জমির যে ফসলগুলো হলো বা যে উদ্ভিদগুলো হচ্ছিল তাদের মধ্যে যদি আমি দিয়ে দিতে পারি, তাহলে তাদের মধ্যে এই এনজাইমটা তৈরি হবে, ফলে একটা প্রোটেকশন তৈরি হবে, যেটা গ্লাইকোসেট যদি তাদের কাছে আসে সে ভেঙে দিতে পারবে। তখন ফসলটা ওই গ্লাইকোসেটের আঘাত থেকে রক্ষা পাবে, তখন শুধু আগাছাই মরবে, গ্লাইকোসেট দিয়ে ফসল রক্ষা পাবে। এটাই হচ্ছে উপযুক্ত একটা কি জীব প্রযুক্তির ব্যবহার। ঠিক আছে, তাহলে এটা করলে তুমি ইজিলি তুমি গ্লাইকোসেট দিতে পারতেছো, ফসলের কোনো ক্ষতি হবে না। দেন হচ্ছে আরেকটা পয়েন্ট হচ্ছে গুণগত মান উন্নয়নে। এটা হচ্ছে একটা অস্ট্রেলিয়ান ভেড়ার কথা বলা হচ্ছে। ম্যাক্সিমাম এরা কি খায়, একটা ক্লোভার জাতীয় ঘাস নামে একটা ঘাস আছে যেটা খায়। আসলে ওই ভেড়াগুলোর যে পশমগুলো ভালো হওয়ার জন্য তাদের সালফারের প্রয়োজন। এখন তারা শুধু ক্লোভার ঘাসই খায়, তো ক্লোভার ঘাসের মধ্যে বলা হচ্ছে সালফারের অভাব আছে, সালফার ঠিক মতো নেই। ঠিক আছে, আবার আরেকটা কথা হচ্ছে সূর্যমুখীর মধ্যে সালফার তৈরি হয়। তাহলে সূর্যমুখীতে যে সালফার তৈরি হয়, এই সালফার সৃষ্টিকারী যে একটা জিন আছে, ঠিক আছে, এই জিনটা সূর্যমুখী থেকে নিয়ে যদি ওই ক্লোভার জাতীয় ঘাসের মধ্যে দেওয়া হয়, তখন ওই ক্লোভার জাতীয় ঘাসের মধ্যে আর সালফারের অভাব হবে না। তো বিজ্ঞানীরা এই কাজটা করছে, দেখছে যে সালফারের অভাব ঠিকই হচ্ছে না, ক্লোভার জাতীয় ঘাসের মধ্যে পর্যাপ্ত সালফার তৈরি হচ্ছে, ফলে যে ভেড়াগুলো শুধুই ক্লোভার জাতীয় ঘাস খায় তাদের পশম বা লোম খুব ভালো মানের হচ্ছে। তাহলে এটাতে কি করা হলো, গুণগত মান উন্নয়ন করা হলো, এটাই। আচ্ছা, দেন হচ্ছে সুপার রাইস, একটা রাইস আছে যেটার মধ্যে বিভিন্ন ধরনের রাইসের সংমিশ্রণ করার ফলে, জিনের সংমিশ্রণ করার ফলে এমন একটা সংকর একটা রাইস তৈরি হলো যেটা হচ্ছে ভিটামিন এ সমৃদ্ধ। এখানে কোন কোন রাইসের জিন দেওয়া হয়েছে বলা হচ্ছে জ্যাপোনিকা টাইপ ধানে, অর্থাৎ এই ধানের মধ্যে ড্যাফোডিল থেকে বিটা ক্যারোটিন তৈরির 4টি জিন। ঠিক আছে, তাহলে ড্যাফোডিল একটা পদার্থ যার বিটা ক্যারোটিনের 4টা জিন এই ধানের মধ্যে ট্রান্সফার করা হয়েছে। আবার আয়রন তৈরির 3টা জিন এখানে জ্যাপোনিকা টাইপ ধানে ট্রান্সফার করা হয়েছে, ফলে এই জ্যাপোনিকা টাইপ ধানে যে রাইসটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে সুপার রাইস। আর এটাতে কি থাকে, ভিটামিন এ সমৃদ্ধ থাকে, যেটা রাতকানা রোগের জন্য ভালো, ভিটামিন এর অভাব পোষাবে। তারপরে এখানে রোগ প্রতিরোধক্ষম যা উদ্ভাবন দিছে, এটা তো আমরা পড়ে আসছি ওই যে বিটি বেগুনের মতো, বেগুন গাছে যেটা দিছিল ওই টাইপের। দেন হচ্ছে নাইট্রোজেন সংবন্ধনে। ঠিক আছে, নাইট্রোজেন আমরা জানি নাইট্রোজেন সংবন্ধ করে এমন কিছু ব্যাকটেরিয়া আছে যারা নাইট্রোজেনকে ধরে রাখে। ঠিক আছে, তাহলে যে ধরে রাখে বা সংবন্ধ করে, এটার জন্য যে জিনটা দেয় তার নাম বলা হচ্ছে নিফ জিন। ঠিক আছে, তাহলে এই নিফ জিনটা
আরেকটা ব্যাকটেরিয়াতে স্থানান্তর করা হয়, ফলে দেখা যায় নাইট্রোজেন সার, যেটা নাইট্রোজেন সার দিতে হবে না, ওইটা জমিতে অটোমেটিক্যালি নাইট্রোজেন সংবন্ধ করবে, ফলে জমির পরিবেশ দূষণটা রোধ পাবে আর খরচও কমে যাবে। দেন হচ্ছে দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টি। আমরা যখন তামাক দেখি, তামাক গাছের মধ্যে যদি এজিই প্রযুক্তির ব্যবহার করা হয়, তখন দেখা যাবে তামাক গাছ কি হবে, তামাক গাছ দেখতে জ্বলবে। এটার কারণ হচ্ছে একটা জোনাকি পোকার যে জলে আমরা দেখি, এটার জন্য আসলে দায়ী হচ্ছে লুসিফারেস এনজাইম। ঠিক আছে, এই লুসিফারেস এনজাইম একটা পদার্থ, লুসিফেরিন নামে একটা পদার্থ ক্ষরণ করে, যার কারণে এটা আলো বিচ্ছুরণ ঘটায় জোনাকি পোকার মধ্যে। তাহলে এই লুসিফেরিন পদার্থ যে তৈরি হচ্ছে, এটার জন্য যে জিনটা দায়ী, সেই জিনটা নিয়ে যদি তামাক গাছের মধ্যে দেওয়া হয়, তাহলে দেখা যায় তামাক গাছও রাতে জ্বলবে। এটাই তাহলে উদ্যুতিময় উদ্ভিদ সৃষ্টি। দেন হচ্ছে বিষহীন ফল সৃষ্টি, এটা একটা আর ক্ষতিকারক কীট পতঙ্গরোধী উদ্ভিদ সৃষ্টিটা বলেই ফেলছি আমি। একই কথা, এগুলো একটু রিডিং করে নিবা, বেশি কিছু নেই এখানে। দেন হচ্ছে স্টেরাইল ইনসেক্ট টেকনিক, এটা আমাদের দেশে অবশ্যই নাই, বিভিন্ন কয়েকটা দেশের মধ্যে এটার প্রচলন আছে। এসআইটি মিনস হচ্ছে স্টেরাইল ইনসেক্ট টেকনিক। এটার মধ্যে কি করা হয়, আসলে এটার মধ্যে পুরুষ যে মশাগুলো আছে ওদের এটার একটা স্প্রের মাধ্যমে পুরুষ মশাগুলোর এমন করে যে পুরুষ মশাগুলো বন্ধা হয়ে যায়, তার মানে এরা আর জননে সক্ষম হতে পারে না। তখন দেখা যায় জননে সক্ষম না হওয়ার কারণে আর মশার বৃদ্ধি হয় না, ফলে দেখা যায় মশার কন্ট্রোল থাকে। এটাই হচ্ছে একটা পদ্ধতি। আচ্ছা, তাহলে আজকে এতটুকু, আমি নেক্সটে বাকিটা বলে দিব। আজকে এতটুকুই থাক, এটা লাস্ট আরেকটা ভিডিও দিব, এরপরে বাড়ির কাজ দিব। সো এখানে যদি কোনো প্রবলেম থাকে সবাই অবশ্যই ইনফর্ম করবা, ঠিক আছে।